নেপালের পায়ে যখন পজিশন ছিল, বাংলাদেশ যখন ডিফেন্ড করছিল, তখন মানে একেবারে 4-4-2 একটা ফরমেশন আমরা দেখছিলাম আসলে। রাকিব আর ফাহিম ওখানে সামনে ছিলেন আর 4-4-2-তে। কিন্তু বাংলাদেশ যখন গোল প্রয়োজন হয় তখন হামজাকে তিনি সেকেন্ড হাফের শুরু থেকে তিনি ফ্রিডম দিলেন যে তুমি ওপরে যাও, একটা গোল করার চেষ্টা করো বা কিছু। তো ওই ফ্রিডমটা কেন হাভিয়ার কাবরেরা শুরুর দিকে দেন না? যেই রিস্কটা তিনি একেবারে শেষে গিয়ে নেন, সেই রিস্কটা কেন শুরু থেকে নেন না? হোম ক্রাউড, হোম ম্যাচ, একটা আর্লি গোলের যদি পুশ করা হয় একটা আর্লি গোলের জন্য, তো সেটা তো আরও ভালোই হবে হয়তো। বাংলাদেশ যদি আজকে এগিয়ে থাকে শুরুতে 90 মিনিটস পার হয় এবং ওই সময় যদি বাংলাদেশ একটা কর্নার কিক কনসিড করে, তাহলে আসলে বাংলাদেশের কপালে যে কী ঘটবে এটা নিয়ে আমি কিছুটা দুশ্চিন্তায় আছি। আমাদের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম তিনিও আছেন। আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো এবং তার কাছ থেকে জানা যায়, মামুল ভাই, ইন্ডিয়াকে আমরা হারাই না বহুদিন, এবার কি পারবো? আমাকে কয়েকটা কারণ দেন, মনে আশা পাচ্ছি না। না, আসলে ট্রাস্ট করে আছি আজকে ম্যাচ জেতার একটা সম্ভাবনা আমাদের আছে। কারণ আপনার যদি দেখেন বিগত ম্যাচগুলিতে আমরা পয়েন্ট আপনার লস করছি কেমনে। আমরা প্রত্যেকটা ম্যাচে ধরেন এগিয়েছিলাম না, বাট আমরা কাম ব্যাক করছি। বাট একটা ম্যাচ আমরা এগিয়েছিলাম, বাট ওইটা আমরা রাখতে পারি নাই। আমি মনে করি যে ভারত বাংলাদেশের মধ্যে ম্যাচ, এই ম্যাচটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের হোম গ্রাউন্ড প্লাস হচ্ছে হলো আমাদের পয়েন্টটা দরকার। কারণ আমরা যদি টেবিলে একটা ভালো জায়গায় থাকতে চাই তাহলে আমাকে এই ম্যাচ আপনার জয় নিতে হবে। আমি বিশ্বাস করি যে আমি আমার প্লেয়ারদের উপর বিশ্বাস আছে, কারণ আমি ওদের ম্যাচ দেখছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখছি। আমরা যে মিস্টেক গুলি করি, মিস্টেক গুলি যদি একটু কমে যায় তাহলে আমি মনে করি যে আমাদের জন্য বেটার হবে ম্যাচটা। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই ম্যাচের অর্থ আপনার কি? আপনি খেলেছেন ইন্ডিয়ার এগেনস্টে বহুবার, মানে এই ম্যাচের আবহটা কেমন? দেখেন, আমি মানে আমাদের ম্যাচ যদি দেখেন আপনি সাবকন্টিনেন্টে, আমরা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বা পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং খুবই স্ট্রংলি চিন্তা করি যে জিতার জন্য। এটা দুইটা কারণ, একটা হলো পাকিস্তান বাংলাদেশ হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের ব্যাপার আসে, বিজয়ের ব্যাপার আসে, আর ইন্ডিয়া বাংলাদেশ হচ্ছিল আমাদের সাবকন্টিনেন্টালের বেস্ট টিম কারা। ইন্ডিয়াকে যদি আমরা হারাইতে পারি, আমরা সাবকন্টিনেন্টের বেস্ট টিম, এখানে বেস্ট টিমের উপর একটা নির্ভর, সাবকন্টিনেন্টের সবচেয়ে বেস্ট টিম হচ্ছিল, তখন আমরা আমাদের কাছে নিতে চাই। যদি ইন্ডিয়া, আপনি এটা ক্লাব পর্যায়ে বলেন আর ন্যাশনাল টিমের পর্যায়ে বলেন, যখনই ইন্ডিয়া আমাদের কাছে হারে তখনই আমরা অনেক দূর এগিয়ে থাকি এবং সাব ফুটবলে আমরা বেস্ট টিম হিসেবে হইতে চাই। দেড়শো এটা এই ম্যাচগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি মানসিক বলেন, অ্যাজ এ টিম বলেন, ফ্লাগ বলেন, সবকিছুতে মনে করেন এই ম্যাচগুলিতে আমরা এই ম্যাচটা আমরা আসলে ওইভাবে স্ট্রংলি দেখি যে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং প্লেয়ার টু প্লেয়ার, যে আমাদের প্লেয়ারদের মধ্যে তাদের প্লেয়ারদের মধ্যে বেস্ট প্লেয়ারকে, টিমের বেস্ট ম্যাচ কে খেলবে, টিম বাংলাদেশ টিম বেস্ট কেমন হবে, এইসব জিনিস আমাদের সব প্লেয়ারদের, আই থিঙ্ক ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা এখন থেকে না, এটা স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই জিনিসটা হয়ে আসতেছে। আবহাওয়াটা, ম্যাচ যখন আসে ওই আবহাওয়াটা তৈরি হয়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাই তো? আচ্ছা, যাই হোক, সে আরেক আলোচনা। মামুন ভাই, আপনার আজকের একাদশটা আমাদের সাথে, মানে আপনি হলে মিডফিল্ডটা কি ব্যবহার করতেন? আমরা জানি হামজা সমিত থাকবেনই, মানে বাকি কয়েকটা পাজল যদি আমাদের সঙ্গে মেলানোর চেষ্টা করেন। দেখেন, এটা ডিপেন্ড করে আপনার লাস্ট ম্যাচটা আপনি কিভাবে স্টার্ট করছেন। আপনি ফ্রেন্ডলি ম্যাচ নিশ্চয়ই খেলছেন, ফ্রেন্ডলি ম্যাচ আপনি কেন খেলছেন? নেক্সট ম্যাচকে কন্টিনিউ করার জন্য, নেক্সট ম্যাচটাকে দেখার জন্য। আমার নেক্সট ম্যাচে কে 11-এ খেলবে, আপনার লাস্ট ম্যাচে কে কি স্টার্টিং 11 স্টার্ট করছে? সমিত, আপনার হামজা, জামাল, সমিত, হামজা, ছোট সোহেল, সমিত, হামজা, হৃদয়, তিনটা অপশন আছে, আপনি কাকে ইউজ করবেন? আপনি যদি জামালকে আপনি যদি হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলান তাহলে অ্যাটাকিং জন্য আপনাকে প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার নিতে হবে। যদি আপনি 4-3-3 খেলেন বা 4-2-3-1 খেলেন বা ডায়মন্ড শেপ যেটাই খেলেন, আপনাকে ওইভাবে রেডি করতে হবে। এখন আপনি ডিপেন্ড করে যে হামজাকে আপনি কিভাবে, হামজাকে সমিত অ্যাটাকিং মিডফিল্ডার খেলে, হামজাকে কোথায় খেলাইতে চান? হামজান যদি অ্যাটাকিং সাইডে খেলাতে হয়, কারণ ও ওর যে স্ট্রাইক রেট, রানিং এ স্ট্রাইক রেট বলেন, সে ডিফেন্সে হেল্প করতেছে, অ্যাটাকিং এ যে সে গোল করতেছে। একটু আগে আপনি বললেন 6 ম্যাচে 4 গোল, মানে এটা আসলে আনবিলিভেবল মনে হয়, কারণ এই ধরনের ম্যাচে আপনি 6 ম্যাচে 4 গোল করবেন ডিফেন্সিভ মিডফিল্ড হয়ে। আমি মনে করি যে এটা অ্যাজ এ এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার ছাড়া সম্ভব না, পসিবল না। এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার বলে হামজা এটা পসিবল হয়েছে। আমি মনে করি যে হামজা আর সুমিতকে যদি আপনি উপরে খেলেন, তাদের পিছনে হৃদয় ইজ বেস্ট আমার মনে হয়। আর যদি আপনি হামজাকে খেলেন, জামাল আর সুমিতকে উপরে খেলাইতে পারেন।
মামুনুল ভাই, এই 8 নম্বর জার্সিটা এখন যে হামজা পরে খেলছেন, এই 8 নম্বর জার্সিটা একসময় আপনার পেছনে থাকতো। তো এই 8 নম্বর জার্সিটা যখন ম্যাচে ওইরকম পারফরমেন্স করে তখন আপনার কেমন লাগে? আর এই ম্যাচটাতে হামজার থেকে আপনার প্রত্যাশা কি থাকবে? দেখেন, 8 নম্বর জার্সিটা হচ্ছিল ওয়ার্ল্ডের আপনার যে কোনো বেস্ট ক্লাব বলেন, বেস্ট দেশ বলেন, 8 নম্বর জার্সি কারা পরে? টিমের বেস্ট প্লেয়ারটাই পরে। আমার মনে হয় যে আপনার টিমের আপনার বেস্ট প্লেয়ারটাই 8 নম্বর জার্সিটা পরে। হামজা 8 নম্বর পরে, এটা আসলে আমি সৌভাগ্যবান। আমি মনে করি যে হামজা 8 নম্বর জার্সিটা হামজার কাছে গেছে। আমি এটা যেমন আমি যাকে দেখে বড় হয়েছে, বড় আরমান ভাই 8 নম্বর জার্সি পরতো, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন এশিয়া বলেন, বাংলাদেশের ইতিহাসের পর বলে অ্যাটাকিং মিডফিল্ড। আমি মনে করি যে এটা আমি আসলে সৌভাগ্যবান যে হামজা 8 নম্বর জার্সি পরে। আমি জার্সি 8 নম্বর জার্সি আমি পরছি। আর হচ্ছিল আপনার হামজার এই টিমে আপনার বাংলাদেশ টিমকে আপনি কিভাবে গুরুত্ব দিচ্ছেন, আপনার বাংলাদেশ টিমকে অন্য টিমরা কিভাবে গুরুত্ব দিচ্ছে, কেন দিচ্ছে? বিকজ অফ হামজা। হামজার পারফরমেন্সটা এতগুলি 6টা ইন্টারন্যাশনাল ম্যাচে সে টিমের বেস্ট প্লেইংটা খেলছে, বেস্ট ম্যাচগুলি খেলছে। 6টা ম্যাচে যদি আপনি বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ দেন, 4 ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ সে পেতে পারে। উভয় বলেন বা বাংলাদেশ টিমের বেস্ট প্লেয়ার যদি বলেন, 6টা ম্যাচে সেই বেস্ট প্লেয়ার। ইন্ডিয়া থেকে স্টার্ট হয়েছে তার ম্যাচ। আমি মনে করি যে হামজার ইম্পর্টেন্স এটা আমাদের টিমে সবচেয়ে বেশি। বাট হামজাকে আপনি যদি বেশি প্রেশার দেন, সেটা ইনজুরিতে আপনি যেতে পারেন। কারণ হচ্ছে আমাদের ওয়েদার আর ওয়েদার এবং ইন্টারন্যাশনাল ম্যাচ চলতেছে, তার মধ্যে হামজার উপর প্রেশারটা বেশি। সবকিছু মিলে আপনাকে হামজাকে ফ্রিলি রাখতে হবে। হামজাকে আপনি ফ্রিলি রাখতে পারলে মাঠে আপনি তার থেকে তার বেস্টটা পাচ্ছেন। সে ইনজুরি থেকে মুক্ত থাকবে। ইনজুরি থেকে মুক্ত থাকলে আমার ধারণা সে তার বেস্ট ম্যাচটা খেলবে। এবং তাকে সহযোগিতা করার মতো আপনি যখন বললেন সমিত আছে, রাকিব আছে, তারা যদি একটু ফাহিম আছে, তারা যদি একটু পারফর্ম মানে তাদের বেস্ট পারফর্মটা করতে পারে, আমি মনে করি হামজার জন্য অনেক ইজি হবে এই ম্যাচটা আমাদের করে নিতে এবং হামজার বেস্ট ম্যাচটা খেলার জন্য। মামুন ভাই, জামাল ভুঁইয়া বলেছেন, প্লিজ প্লিজ কন্টিনিউ। মেইন জিনিস হচ্ছিল ফুটবলটা টিম গেম। আপনার এক একজনের সঙ্গে এক একজনের ডিস্টেন্সটা জানি বেশি না হয়, পারফরমেন্সের ডিস্টেন্সটা। হামজা যে লেভেলের ফুটবল খেলতেছে, হামজা যে লেভেলে এখন আছে, ওই লেভেলে আমাদেরকে আয়ত্ত করতে হবে। হামজা তো আর নিচের লেভেলে নামতে পারবে না। মাঠও সেম জিনিস। হামজাকে নিয়ে কন্টিনিউ করতে গেলে হামজার জায়গায় ওই জায়গাটুকুতে আপনার টিমের বেস্ট প্লেয়ারকে আপনার বল পাস করবেন, আপনার টিমের বেস্ট প্লেয়ারকে আপনি ফ্রি কিক এনে দিবেন ডিবক্সের বাইরে, আপনার টিমের বেস্ট প্লেয়ারকে আপনি সুযোগ স্পেস ক্রিয়েট করে দিবেন, রিবাউন্ড বল মারা, এগুলো এজ এ টিম ম্যান টু ম্যান আপনাকে রেডি করে দিতে হবে। টিমের মধ্যে ম্যাচের মধ্যে এটা করে নিতে হবে। তাইলে আপনি দেখবেন যে তাতে আপনি বেস্ট পারফর্মটা পাচ্ছেন। এই কাজটা করা আসলে কতখানি কঠিন? এই যে এই কাজটা আপনি বললেন যে হামজার লেভেলটা অনেক ওপরে, বাকিদের লেভেল হয়তো অতখানি ওপরে না, এই গ্যাপটা কমিয়ে আনতে আসলে আজকের ম্যাচটা কতখানি প্রভাব রাখতে পারে? আজকের ম্যাচটা যদি বাংলাদেশের বাকি ফুটবলাররা চিন্তা না করেন যে দিস ইজ আ ডার্বি, ইন্ডিয়ার এগেনস্টে ফুটবলাররা এমনিই ভালো খেলেন, আমরা আগেও দেখেছি, সবাই তাদের লেভেল আপ করেন পারফরমেন্সের দিক থেকে, আজকে এটা করাটা কতখানি সহজ বা কঠিন? ম্যাচ তো সবসময় কঠিন। আপনি ম্যাচ কোনো ম্যাচই সহজ না। ম্যাচ আপনার কঠিন। আমি এর আগে আপনাকে বলছি, আপনাকে বিশ্বাস করতে হবে আপনি ম্যাচটা জয় করতে পারবেন। আপনার বাংলাদেশের সাপোর্টাররা মাঠে যাচ্ছে, বাংলাদেশের মানুষ টিকিট পাচ্ছে না খেলা দেখতে। এই জিনিসটা যখন এজ এ প্লেয়ার আপনি ফিল করবেন, তখন আপনাকে মনে হবে আপনি আপনার বেস্ট পারফর্মটা দিবেন। নাইলে মরবেন, নাইলে বাঁচবেন। মরা মিন্স হলো মৃত্যু না, মরা মিন্স হলো আপনি ম্যাচটাকে যেভাবে হোক আপনি জয়ের জন্য খেলবেন। জয় না নেওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না। এটাকে বলে লাস্ট পর্যন্ত ফাইট করা। আমি মনে করি যে এই জিনিসটা আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকতে হবে, যে এই ম্যাচটা যেন আমরা ধরে রাখতে পারি। একটা জয় আমরা এখনো পাই নাই, একটা জয় আমাদের কত কিছু চেঞ্জ করে দিতে পারে। একজন হামজা আসাতে আমাদের ফুটবলের যে ক্রেজ চেঞ্জ হয়েছে, একটা জয়ে আপনার সবকিছু চেঞ্জ হতে পারে, আপনার লেভেলও অনেক দূর এগিয়ে যেতে পারে, আপনার প্রত্যেকটা ম্যাচ তখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যেতে পারে। আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের বুঝতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের, নট অনলি 1 and 2। আপনার স্কোয়াডে কতজন আছে, 25 জন 26 জন, আরো বাইরে যারা আছে, তারাও সবাইকে এটা বিশ্বাস করতে হবে। সেটা ব্রেনে মেন্টালিতে আপনাকে নিতে হবে। এই ম্যাচ আমাদের জিততে হবে বিকজ অফ ক্রাউড। আমাদের বাংলাদেশি মানুষদের জন্য, আমাদের বাংলাদেশি পিপলদের জন্য আমরা এই ম্যাচ জিতবো, আমরা এই ম্যাচ হারবো না। যদি সবাই লাস্ট ট্রাই করে, আমি মনে করি যে ম্যাচটা আমরা জিতবো।
ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মামুন ভাই শেষের কথা যা বলছেন সেটা আমার নিজেরই গায়ের লোম দাঁড়িয়ে গেছে। মামুন ভাই, আমি জানি আপনি প্র্যাকটিস শেষ করে বাসের ভেতর থেকে আমাদেরকে সময় দিয়েছেন, কি বলে ধন্যবাদ জানাবো ভাষা নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার ক্লাবের হেড কোচকেও ধন্যবাদ যে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মামুন ভাই। ধন্যবাদ আপনাদের, দোয়া করি ইনশাল্লাহ আমাদের ভালো রেজাল্ট পাবো, আমরা এটা আশা রাখি। আল্লাহ ভরসা। ধন্যবাদ মামুন ভাই। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন মামুনুল ইসলাম, এবং তিনি একদম স্পট অন কথা বলেছেন যে জেতা হারা ম্যাচে থাকবে। আপনি যখন লড়াই করতে যাচ্ছেন তখন আপনার মেন্টালিটি কি হচ্ছে? আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনাকে জিততে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে হারার আগ পর্যন্ত এইটা বিশ্বাস করতে হবে যে এই ম্যাচে আপনি হারবেন না। এই কালেকটিভ স্পিরিটটা তিনি যারা মাঠের বাইরে বেঞ্চে থাকবেন, প্লাস হচ্ছে যারা এই একাদশে থাকবেন না বা স্কোয়াডে 23 জনের স্কোয়াডে থাকবেন না, তাদের থেকেও দেখতে চাচ্ছেন। সবাই কম বেশি তাই দেখতে চাচ্ছেন। এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কম্প্যারিজনটা যদি করেন আমরা এশিয়ান কাপে, মানে এই যে কোয়ালিফায়ার যাচ্ছে, সেখানে খুব বেশি তারতম্য নয়। পয়েন্ট টেবিলে বাংলাদেশ আর ইন্ডিয়ার পয়েন্ট সমান 2-2, 3 এবং 4 নম্বরে। বাংলাদেশ সেখানে 3-এ আছে, শুধুমাত্রই নামের আগে বিটা আছে বলে, সেই কারণে এখানে কোনো গৌরবের কিছু নাই। কিন্তু বাংলাদেশ আজ চাইলে নিজেদেরকে একটা সুবিধাজনক স্থানে নিয়ে যেতে পারে, যেখান থেকে বাংলাদেশের কপাল হয়তো খুলবে না, কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সেটা একটা পাথেয় হয়ে থাকতে পারে। বাংলাদেশ আর ইন্ডিয়ার এই এখনো পর্যন্ত কম্প্যারিজনে গোল কে বেশি করেছে, গোল কে বেশি খেয়েছে, এই তারতম্যটাও যদি আপনি করেন তাহলেও হাড্ডাহাড্ডি। কারণ বাংলাদেশ যে গোল করেছে সেটা হয়তো সংখ্যায় বেশি, কিন্তু গোল হজমের দিক থেকে আবার বাংলাদেশে গিয়ে গোল হজমের দিক দিয়ে আসলে ওই লাস্ট মিনিটের গোলগুলোই আসলে বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। 5টা গোল বাংলাদেশ করেছে, তার ভেতর 7টা গোল হজম করেছে। তাও আবার কোন গোলগুলো হজম করেছে এগুলো আর নাই, যাই পেছনের দিকে, সামনের দিকে তাকাই আমরা। ভারত ম্যাচে হয়তো ওই জিনিসটাতে ইমপ্রুভমেন্ট আসবে। প্লেয়ার সবাই এখন, দল, কোচিং স্টাফ সবাই আইডেন্টিফাই তো করেই ফেলেছেন যে এইটা আমার সমস্যা, এই জায়গাটাতেই সমস্যা। এখন দেখা যাক ওই সমস্যাটার সময়ে বা সবাই একত্র হয়ে ওটাকে আর কি সমাধান করতে পারে কিনা। বাংলাদেশের প্রবাবল 11 আমাদের কাছে কি মনে হয় সেটা যদি আমরা একটু দেখে নিই। গোলবারের নিচে আরো একবার মিতুল মারমারি থাকার কথা রয়েছে। সাদউদ্দিনকে আমরা এক্সপেক্ট করছি রাইট ব্যাকের পজিশন, তাকে আরো একবার স্টার্ট করাবেন কোচ। তপু, তারিক, জায়ান এই ক্ষেত্রে তার ক্রসিং গুলো ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মিডফিল্ডে হামজা, সোহেল, সমিত এবং সামনে মোরসালিনের, ওটা কি আসলে ফলস 9 হিসেবে আমরা ধরছি? ফলস 9 হিসেবে ধরছি, মানে ওই যে হাভিয়ার কাবরেরার যে ডায়মন্ড শেপটা 4-4-2, ওটাই আসলে ওটাকে 4-3-3 ওই শেপটাতে দেখাচ্ছি আর কি। হয়তো এখানে কিছু চেঞ্জেস তিনি আসতে পারে হয়তো, কিন্তু আমরা হাভিয়ার কাবরেরাকে যতদূর চিনি, তিনি যতটুক সেফ সাইডে খেলেন, তো একাদশটা আসলে এরকম হওয়ার সম্ভাবনা বেশি। কিউবা মিচেলের কি অবস্থা? মানে তিনি তো স্টার্ট করছেন না, এটা মোটামুটি নিশ্চিত। মানে মোটামুটি হাভিয়ার কাবরেরার নেচার সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে কিউবা মিচেল ইজ নট গোয়িং টু বি ইন দি স্টার্টিং 11, কিন্তু কিউবা মিচেল হয়তো ম্যাচের 60-70 আওয়ার মিনিট মার্কে হয়তো নামতে পারেন মোরসালিনের বদলে, যদি প্রয়োজন হয় সেখানে। জামাল ভুঁইয়া ইন্ডিয়ার এগেনস্টে বরাবর ভালো খেলেন। জামাল ভুঁইয়ার গত 7 বছরে বেস্ট 5টা পারফরমেন্স বের করলে আপনি দেখবেন 3টাই ইন্ডিয়ার এগেনস্টে। আর নেপালের এগেনস্টে জামাল ভুঁইয়ার পারফরমেন্সটাও খুবই ভালো ছিল মিডফিল্ডে। সেটা ফার্স্ট হাফে একরকম, সেকেন্ড হাফে হয়তো আরেকরকম। এই জামাল ভুঁইয়াকে আসলে কোচ কখন ব্যবহার করবেন এটা দেখার জন্য মুখিয়ে আছে। আপনি জামাল ভুঁইয়ার আজকে যদি ফেসবুকে সকালবেলায় পোস্টও দেখবেন যে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন জামাল ভুঁইয়া, যেখানে দেখা যাচ্ছে সেই 2021 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে যখন বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল, সেখানে জামাল একটা ট্যাকেল করেছিলেন ইন্ডিয়ার ফুটবলারকে, সেই ফুটেজটুকু ক্লিপ করে তিনি এটা পোস্ট করেছেন। সম্ভবত ম্যাচের ঝাঁঝটা তিনি আরেকটু বাড়িয়ে দিতে চেয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে কতখানি পাম্পড আপ জামাল ভুঁইয়া নিজে, তাকে তো আসলে ব্যবহার করা দরকার। আর এই ধরনের ম্যাচগুলোতে যখন ইমোশনস খুব বেশি কাজ করে প্লেয়ারদের মাঝে, টিম ক্যাপ্টেনকে আপনার ফিল্ডে রাখাটা আসলে খুবই জরুরি হয়ে পড়ে। কারণ ওই ইমোশনটা কন্ট্রোল করার জন্য বা দলকে লিড করার জন্য হয়তো হামজা থাকবেন, হয়তো সমিত থাকবেন, তবে টিমের ক্যাপ্টেন তো জামাল। সবাই কার দিকে লুক আপ টু করবে? জামালের দিকে। যে কোনো একটা সিচুয়েশন বাজে হলো বা বাংলাদেশ চাপে পড়লো, অনেকগুলো আক্রমণ ইন্ডিয়া লাগাতার করতে থাকলো, সেখান থেকে তো জামালের ক্যাপ্টেন্সিটাই খুব বেশি দরকার হবে হয়তো। এবং আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে টাচ করেছেন যে
ম্যাচে ইন্ডিয়া কিছু সময় অ্যাটাক করতে পারে, কিছু সময় কেন পুরোটা টাইমই তারা অ্যাটাক করতে পারে, ম্যাচে কিছু ফেজ থাকে, এই ফেজগুলো বাংলাদেশ কি করে ডিল করতে পারছে সেটা একটা দেখার বিষয়। আপনি হংকং চায়নার সঙ্গে ম্যাচটা দেখেন, বাংলাদেশ একটা ফেজে ম্যাচে ছিলই না, বাংলাদেশ ওই সময় ম্যাচ কন্ট্রোল করা দূরে থাক, হংকং চায়না তারা যে কোনোভাবে বাংলাদেশকে বিপদে ফেলছিল। বাংলাদেশ ওই সময় ওই ফেজটা কি করে ডিল করতে পারছে ইন্ডিয়ার এগেনস্টে, সেটা আজকের ম্যাচে নির্ণায়ক হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। এবার যদি আপনি ট্যাকটিক্যাল ব্যাখ্যায় আসেন, ইন্ডিয়া কি ধরনের ফুটবল খেলে, আমরা শুনছিলাম অরুণাভা চৌধুরীর কাছ থেকে, তিনি আমাদেরকে বলছিলেন যে ইন্ডিয়া এখন একটু চেষ্টা করছে অ্যাটাকিং সাইডটা এক্সপ্লোর করার জন্য। প্রথম কয়েকটা ম্যাচ তারা একটু ডিফেন্সিভ শেপে খেলেছে, এখন তারা খোলসটা ছেড়ে উঠছে। খালিদ জামিল যখন আজকে ডাগ আউটে দাঁড়াবেন, তিনি জানেন যে ইন্ডিয়ার এই ম্যাচটা জেতার দরকার। তিনি নিজে বাংলাদেশের এগেনস্টে খেলেছেন, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের ঝাঁজ তিনি খুব ভালো মতো জানেন। প্লেয়ারদের যাদেরকে তিনি এবার দলে ডেকেছেন তারা বেশিরভাগই নতুন, বেশিরভাগই আন্ডার 23 টিমের, 25-এর ওপরে প্লেয়ার খুঁজে পাওয়া যাবে হাতে গোনা কয়েকজন। এই টিমের প্লেয়াররা ভয় ভীতি জানেন না, তারা আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খুব বেশি খেলানো নাই। তারা যখন মাঠে নামবেন তারা তখন এক্সপেক্ট করবেন, তারা তখন স্বপ্ন দেখবেন আমার ফার্স্ট টার্গেট আমি হামজাকে আটকাবো, সৌমিতকে আটকাবো। বাংলাদেশ এত বেশি কথা বলছে এই সব প্লেয়ারদেরকে নিয়ে, আমরা কম কিসে? তাদের ভেতরে তো সেই তেজটা জেগে ওঠার কথা, টেস্টটা তো জেগে ওঠার কথাই। আর খালিদ জামিল যখন প্লেয়ারগুলোকে ডেকেছেন এই দলে, নতুন একটা দল তিনি গড়তে চাচ্ছেন, হয়তো সবার মধ্যে ওই তাড়নাটা থাকবে যে আমি আমাকে প্রমাণ করব এই স্টেজটাতে প্রমাণ করলেই তো হয়তো নেক্সট ইয়ারে যখন ভারতের স্কোয়াডগুলো হবে এই প্লেয়ারগুলো আবার ডাক পাবে এই দলে। তার মানে নতুন শুরুর অপেক্ষায় ইন্ডিয়া, নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। ইন্ডিয়া গত 2 বছরে কম্পিটিটিভ ম্যাচ জেতে না, আর বাংলাদেশও কম্পিটিটিভ ম্যাচ জেতে না, বহু কাল হয়েছে। দেখা যাক কার গেরো আজ খোলে, নাকি ম্যাচটা ড্রয়ে শেষ হয়। দর্শক, জানতে চাই আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.